হ্যালো এভরিবডি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকের দিন অর্থাৎ 9th জুলাই 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই সেশনটিতে আমরা আজ সকলকে আবার একবার উষ্ণ স্বাগতম জানাই। স্টুডেন্টস, শুভ সকাল সকলকে। ডেলি এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আমরা যে কন্টিনিউ করছিলাম, আজ 9th জুলাইয়ের কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমরা এক নজরে দেখে নেব। বিভিন্ন নিউজ আর্টিকেল খুঁজে খুঁজে তোমাদের জন্য ডেলি আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি করাচ্ছি। সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমি সবগুলো কিন্তু ইনক্লুড করার চেষ্টা করি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ একদমই ডিপলি ভিতর থেকে আসা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু চর্চা করে থাকি। তো অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে যারা প্রথম যুক্ত হচ্ছে সকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ, লাইভ ক্লাস এবং সাথে সাথে পিডিএফ এবং নোটস তোমরা ডাউনলোড করতে পারবে TWS একাডেমির যদি ক্লাসে তোমরা যুক্ত হও। সরাসরি আমাদের সাথে কথা বলতে পারো এই নাম্বারে কল করে, আমাদের হেল্পলাইন নাম্বারে, সেখানে তোমাদের হেল্প করা হবে বিভিন্ন বিষয়ে নিয়ে। চলো আমরা শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। সকল স্টুডেন্টস যারা যুক্ত হয়েছো আরও একবার সকলকে জানাই ওয়েলকাম TWS একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশনে। ডিয়ার স্টুডেন্টস, আমি আরাবুল রহমান তোমাদের জন্য রেগুলার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই আমার জন্য একটা করে লাইক তো করে ফেলো। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কি বলা হচ্ছে? সাম্প্রতিক রিসেন্টলি সরকারি হিসাব অনুযায়ী ভারতের মোট মূল্য সংযোজনে বা যে তোমার হচ্ছে সেবা খাত, সেই সেবা খাতের আনুমানিক অবদান কত? ফার্স্ট কোশ্চেন্সের সঠিক উত্তর কি হবে? অপশন সি রাইট অ্যান্সার হবে 53%। রিলিজ এ রিপোর্ট অফ দ্য টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি অন কম্পিলেশন অফ দ্য ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন ISP, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে উইথ বেস ইয়ার 2024-2025। সম্প্রতিকালে কারিগরি উপদেষ্টা কমিটি তারা সম্প্রতিকালে আমাদের ভারতবর্ষে একটা তোমার হচ্ছে সেবা বা যেটাকে সার্ভিস প্রোডাকশন বলা হচ্ছে, সেই সেবা উৎপাদন সূচক প্রণয়ন বিষয়ক একটা প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেছে, যেটাতে 2024 এবং 25 সালটাকে বেস ইয়ার মানে ভিত্তি বছর হিসাবে কিন্তু ধরা হয়েছে। GVA মানে গ্রস ভ্যালু অ্যাডেড, বা যেটাকে আমরা সংক্ষেপে একটু আগেই বললাম কি মোট মূল্য সংযোজন। সেই মোট মূল্য সংযোজনে 50%-রও বেশি অবদান রাখে পরিষেবা খাতের জন্য একটি উচ্চ কম্পাঙ্ক সূচক বা হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর হিসাবে ISP বা পরিষেবা উৎপাদন সূচক তৈরির কাজ শুরু করেছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা MoSPI, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে, সেই মন্ত্রক এটা কিন্তু শুরু করেছে। কারিগরি উপদেষ্টা কমিটির প্রতিবেদনে ISP তারা কি বলছে? ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন ISP তৈরির ধারণাগত ও পদ্ধতিগত কাঠামো তুলে ধরা হয়েছে এখানে। পরিষেবা খাত বা সেবা খাত হলো ভারতীয় অর্থনীতির সবচেয়ে প্রগতিশীল বা গতিশীল, দ্রুত সম্প্রসারণশীল একটি অংশ। খুব ইম্পর্টেন্ট, ভারতে কোন সেক্টরটা সব থেকে ফাস্টেস্ট গ্রো করছে? সেটা হচ্ছে এই পরিষেবা খাতটা, সার্ভিস সেক্টরটা। এটি গ্রস ভ্যালু অ্যাডেড বা GVA তে প্রায় 53% যোগান দেয়, বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং রপ্তানির ক্ষেত্রে একটি প্রধান চালিকা শক্তি হিসাবেও আবির্ভূত হয়েছে সম্প্রতিকালে। সো ভেরি ইম্পর্টেন্ট, 50%-রও বেশি কিন্তু আমাদের ভারতবর্ষের পরিষেবা খাত কন্ট্রিবিউট করছে, যে আমাদের গ্রস ভ্যালু অ্যাডেড আছে GVA সেটাতে। অলরাইট, নেক্সট কোশ্চেন্স, 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালে 135তম ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফিগুলো কে উন্মোচন বা ফ্ল্যাগ অফ করেছে? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত বলে ফেলো? ডুরান্ড কাপ, এই কাপটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, এবং এটা যেন তেন ফুটবল টুর্নামেন্ট নয়। এই ফুটবল টুর্নামেন্টটা আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের উদাহরণ। ঠিক আছে, তো এই ফুটবল টুর্নামেন্টটার সূচনা হয়েছিল 1888 সালে সিমলাতে, হিমাচল প্রদেশের সিমলাতে। অলরাইট, তো এই যে সিমলাতে এটা সূচনা হয়েছিল সেই ডুরান্ড কাপ, তার ডিয়ার স্টুডেন্টস 135তম এডিশন
সেটা অনুষ্ঠিত হতে চলেছে 2026-এ। আর সেটা উন্মোচন করেছেন, তার ট্রফিগুলো উন্মোচন করেছেন, এটার ফ্ল্যাগ অফ করেছেন, তিনি হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তিনি সম্প্রতিকালে, ডিয়ার স্টুডেন্টস, unveiled and flagged of the trophies for the 135th edition of the Indian Oil Durand Cup. Durand Cup-এর অফিসিয়াল যদি আমরা কথা বলি, ডুরান্ড কাপের সূচনা সম্প্রতিকালে হতে চলেছে এবং ডুরান্ড কাপের ফ্ল্যাগ অফ করেছেন এবং সাথে সাথে ট্রফিগুলো উন্মোচন করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আচ্ছা, অ্যাট দ্য রাষ্ট্রপতি ভবনের কালচার সেন্টার, নতুন দিল্লি, সেখান থেকে। দ্য টুর্নামেন্ট বিগেন্স অন জুলাই 25, 25শে জুলাই 2026 থেকে এটা শুরু হতে চলেছে, ফিচারিং এ হিস্টোরিক ওপেনিং ম্যাচ বিটুইন মোহনবাগান সুপার জায়ান্টস অ্যান্ড ইস্ট বেঙ্গল এফসি ইন কলকাতা। ইস্ট বেঙ্গল, জেনে রাখবে, আইএসএল চ্যাম্পিয়ন, অ্যান্ড মোহনবাগান, তারা কিন্তু, ডিয়ার স্টুডেন্টস, ডুরান্ড কাপ সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে। এই দুটো চির প্রতিদ্বন্দ্বী দল, তাদের মধ্যে প্রথম ম্যাচটা শুরু হতে চলেছে ডুরান্ড কাপের কলকাতাতে। চলো, মানে ডার্বি ম্যাচ হবে একটা এবং ডুরান্ড কাপ সূচনা হবে। দেশের সরকারি আইআইটি গুলিকে আধুনিক উন্নত মানের স্কিলিং সেন্টারে রূপান্তর করতে কেন্দ্র সরকার সম্প্রতি কোন প্রকল্প অনুমোদন করেছে? দেশের সরকারি আইআইটিগুলিকে আধুনিক উন্নত মানের স্কিলিং সেন্টারে রূপান্তর করতে পিএম সেতু নামে একটা প্রকল্প সম্প্রতিকালে মানে লঞ্চ করেছে আমাদের ভারত সরকার। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য নেশন ওয়াইড রোল আউট অফ দ্য 60,000 crore rupee PM Setu scheme to transform 1,000 IITs into industry aligned স্কিল সেন্টার। তো ডেয়ার স্টুডেন্টস, আমাদের ভারতবর্ষের প্রায় তোমার হচ্ছে 1,000টি যে আইআইটি আছে, সেই 1,000টি আইআইটিকে একটা আধুনিক তোমার হচ্ছে শিল্পযোগ্য, আমরা বলতে পারি, স্কিলিং সেন্টারে পরিণত করতে 60,000 কোটি টাকার একটা প্রকল্প পিএম সেতু সম্প্রতিকালে লঞ্চ করা হয়েছে। এটা 60,000 কোটি টাকার প্রকল্প। ওকে, এটা পুরো দেশ জুড়ে কিন্তু রোল আউট বা লঞ্চ করা হলো সম্প্রতিকালে। এরপরের কোশ্চেন্স, সম্প্রতি খবরের শিরোনামে থাকা ঐতিহাসিক পাম্বানান মন্দির কোন দেশে অবস্থিত? রিসেন্টলি সিনস ইন নিউজে আমরা সম্প্রতি দেখেছি পাম্বানান মন্দির, এবং এটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। এই সময়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইন্দোনেশিয়া ভিজিটে আছেন এবং ইন্দোনেশিয়া ভিজিট করার সময় পিএম মোদী টু ভিজিট পাম্বানান টেম্পল উইথ ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার যিনি রাষ্ট্রপতি আছেন প্রবিও সুবিয়ান্তো, তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইন্দোনেশিয়ার পাম্বানান মন্দিরটা ভিজিট করেছেন এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2026 সালের জুলাই মাসে ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক ভারতের কোন শহরে শুরু হয়েছে? এই বছর ব্রিক্সের বিভিন্ন মিটিং এর সভাপতিত্ব করছে আমাদের ভারত, এবং ব্রিক্সের মহিলা মন্ত্রীগোষ্ঠীর যে বৈঠক, সেটা ভারতের কোন শহরে শুরু হয়েছে? কোচিনতে শুরু হয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। দেখো, দ্য ব্রিক্স ওমেন্স মিনিস্ট্রিয়াল মিটিং হ্যাজ কমেন্সড ইন কোচি। কেরালাম রাজ্যের কোচিতে এটা কিন্তু শুরু হয়ে গেছে। 8 এবং 9 জুলাই এটা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং ইউনিয়ন মিনিস্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, আমাদের ভারতবর্ষের যিনি এটার দায়িত্বে আছেন, তার নাম অন্নপূর্ণা দেবী, তিনি সভাপতিত্ব করবেন এটাতে। তো ভারতবর্ষের কে ইউনিয়ন মিনিস্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আছেন? অ্যান্সার হবে অন্নপূর্ণা দেবী। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সম্প্রতি কোন প্রতিষ্ঠানকে দেশের 21তম নির্ধারিত সংগ্রহস্থল এ স্বীকৃতি দিয়েছে বা সংগ্রহস্থল হিসাবে স্বীকৃতি দিয়েছে? ভারতবর্ষের 21তম নির্ধারিত সংগ্রহস্থল হিসাবে স্বীকৃতি পেল মিজোরাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেটা মিজোরামে অবস্থিত আছে। দ্য মিজোরামস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম হ্যাজ বিন নোটিফাইড অ্যাজ ইন্ডিয়াস 21st designated repository under the Biological Diversity Act
2002। তো 2002 সালের জীববৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট যেটা আছে সেটার অধীনে সম্প্রতিকালে মিজোরাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামকে একটা ডেজিগনেটেড নির্ধারিত সংগ্রহস্থলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে হলেন? এক্ষুনি বললাম যে সম্প্রতিকালে ইন্দোনেশিয়া ভিজিট করেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেওয়া প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। পিএম মোদী বিকামস ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার টু অ্যাড্রেস ইন্দোনেশিয়ান পার্লামেন্ট। ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। মজলিস বলা হয় ইন্দোনেশিয়ার পার্লামেন্টকে। সম্প্রতি ট্রাইব এক্স নামক একটি বিশেষ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মটি ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে চালু করা হয়েছে? ডিয়ার স্টুডেন্টস, সঠিক উত্তর হচ্ছে 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক। ইউনিয়ন ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী জুয়াল ওরাম লঞ্চেস ট্রাইব এক্স। তো সম্প্রতিকালে আমাদের কেন্দ্রীয় যিনি উপজাতি বিষয়ক মন্ত্রী আছেন জুয়াল ওরাম, তিনি এটা লঞ্চ করেছেন ট্রাইব এক্স বলে একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এটা একটা ডিজিটাল শিক্ষণীয় প্ল্যাটফর্ম ফর ট্রাইব আর্টস, মানে উপজাতিদের শিল্প, তাদের কালচার বা সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যগত ট্রেডিশনাল যে নলেজ, ঐতিহ্যগত জ্ঞান তাদের বিষয়ে, সেটা সম্পর্কে জানার জন্য, লার্নিং শিক্ষার জন্য সম্প্রতিকালে এটা লঞ্চ করা হলো। এরপরে কোশ্চেন 9, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সম্প্রতি কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? ভারতবর্ষের ওয়ান অফ দ্য রেপুটেটেড একটা বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয়। তো সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে যোগেশ সিং। দিল্লি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যোগেশ সিং হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড ফর দ্য সেকেন্ড টার্ম অফ 5 ইয়ার্স। তো ইনি আগেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তাকে পুনর্নিযুক্ত করা হয়েছে দ্বিতীয় টার্মের জন্য, দ্বিতীয়বারের জন্য, এবং এই টার্মটা তার 5 বছরের হতে চলেছে। ভারতের কৃষি উদ্যোক্তাকে ক্ষমতায়ন করতে বা করার লক্ষ্যে কেন্দ্র সম্প্রতি কোন নতুন প্রকল্প লঞ্চ করেছে? কৃষি উদ্যোক্তা মানে কৃষিজাত পণ্য নিয়ে যে ধরনের এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তা যেগুলো গড়ে ওঠে, ধরো একটা চিপসের শিল্প বা ইত্যাদি, এগুলো কৃষিভিত্তিক শিল্প, এই টাইপের কৃষি উদ্যোক্তা, এইগুলোকে ক্ষমতায়ন করার জন্য চটকল, পাটকল থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের উদ্যোক্তা সে যারা আছে, যারা কৃষির উপরে নির্ভরশীল, তাদেরকে ডিয়ার স্টুডেন্টস সাহায্য করতে, এম্পাওয়ার করতে সম্প্রতি লঞ্চ করা হলো প্রগতি নামের একটা নতুন প্রকল্প। দেখো, ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান, ভারতবর্ষের তিনি বর্তমানে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান টুডে লঞ্চড দ্য প্রগতি বলে একটা প্রজেক্ট তিনি লঞ্চ করেছেন, প্রকল্প লঞ্চ করেছেন, এইমড অ্যাট এম্পাওয়ারিং ওভার 20,000 এগ্রিকালচার এন্টারপ্রেনিয়র্স অ্যান্ড 20 lakhs ফার্মার্স। প্রায় 20,000 কৃষি উদ্যোক্তা যারা আছে তারা, এবং সাথে সাথে 20 লক্ষ কৃষকদেরকে ক্ষমতায়ন করার জন্য সম্প্রতিকালে এই প্রকল্পটি লঞ্চ করেছেন আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এই ছিল 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ডিয়ার স্টুডেন্টস, চলো আজকে আমরা জিকে প্রশ্ন উত্তরে আসবো। জিকে প্রশ্ন উত্তর কি কি আছে দেখবো। TWS একাডেমিতে এসএসসি জিডির ব্যাচ যারা এখন অ্যাডমিশন নাওনি, দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো সরাসরি আমরা আজকের প্রথম কোশ্চেন্স দেখছি। নিচের কোনটি মৌলিক অধিকার? মৌলিক অধিকার কোথায় আছে? আমরা জানি মৌলিক অধিকারের আর্টিকেল হচ্ছে ভারতের সংবিধানের 12 থেকে 35 আর্টিকেল বা ধারা, এবং 12 থেকে 35 ধারার মধ্যে যে মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার সেটার মধ্যে পড়ছে এখানে শোষণের বিরুদ্ধে যেটা অধিকার আছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ 23 এবং 24 ধারাতে আমরা দেখব এই
শোষণের বিরুদ্ধে অধিকারটা বর্ণিত হয়েছে, এটা মৌলিক অধিকার। স্যার ভোট দেওয়ার অধিকার কি মৌলিক অধিকার না? একদমই না, এটা 326 ধারাতে আছে, আর এটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার। ঠিক আছে, সাংবিধানিক একটা আমাদের ভারতের অধিকারের মধ্যে পড়ে, মানে কনস্টিটিউশনাল রাইট, ভোট দেওয়ার অধিকার একটা 326 ধারার অধীনে। আচ্ছা, তাহলে স্যার এখানে সম্পত্তির অধিকার কি? এটা হচ্ছে একটা আইনি অধিকার। এটা একটা সময় মৌলিক অধিকার ছিল, বর্তমানে এটা একটা আইনি অধিকার। 1978 সালে এটাকে বাদ দেয়া হয়েছে, বুঝেছো? এটাকে সংবিধানের মৌলিক অধিকার থেকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। অলরাইট, সম্পত্তির অধিকারটাকে। তো এটা বর্তমানে আইনি অধিকার, 300 ধারাতে এটাকে আমরা পাবো। তাহলে 23 এবং 24 ধারাতে শোষণের বিরুদ্ধে অধিকার আছে। আর গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো কি? দেখো, গ্যালভানাইজেশনে যে প্রক্রিয়াটি হয় সেটাকে গ্যালভানাইজিং প্রক্রিয়া বলা হয়, বা গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজিং প্রক্রিয়ায় ব্যবহৃত দুটি ধাতু হচ্ছে, একটা হচ্ছে লোহা এবং আরেকটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তো লোহার উপরে যখন দস্তার প্রলেপ দেওয়া হবে, আমরা জানি লোহা যদি তুমি খোলা জায়গায় রেখে দাও তাহলে সেটা অক্সিজেনের উপস্থিতিতে জল পেয়ে সেটা জারণ ঘটবে, সেটার অক্সিডেশন হবে, তাই তো? তো সেই কারণে লোহাকে মরিচার হাত থেকে, জারণের হাত থেকে রক্ষা করার জন্য তার উপরে জিঙ্কের প্রলেপ বা দস্তার প্রলেপ দেওয়াকে আমরা গ্যালভানাইজেশন বলে থাকি। আর তাহলে এখানে দস্তার ব্যবহার করা হয় লোহার উপরে প্রলেপ দেওয়ার জন্য। দা প্রেলুড আত্মজীবনীমূলক কবিতাটি লিখেছেন পিবি শেলি, ডব্লিউ.এইচ. এডেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাকি এজরা পাউন্ড? কোন ব্যক্তি দ্য প্রেলুড আত্মজীবনীমূলক কবিতাটি লিখেছেন? অটোবায়োগ্রাফিক্যাল একটা পোয়েম। এই অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কালজয়ী একজন পোয়েট, কবি, তিনি লিখেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই শব্দগুলোর পরিচয় কি? মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র এবং জয়পুর। এগুলো তো আমরা দেখে বুঝতে পারছি বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন স্থানের নাম। এই স্থানগুলো ভারতের সঙ্গীতে এটার কি গুরুত্ব আছে? এটা কি আসলে রাগ, ঘরনা, তাল নাকি বাদ্যযন্ত্র? এগুলো হচ্ছে সঙ্গীতের কিছু ঘরনা। ঘরনা মানে হচ্ছে স্কুল অফ মিউজিক, যেখান থেকে সঙ্গীত তৈরি, মানে সঙ্গীতের একটা তোমার হচ্ছে ধারা সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি সাধারণত ঘরনা। এর মধ্যে গোয়ালিয়র ঘরনা, যেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শুরু হয়, এটা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম ঘরনা, গোয়ালিয়র ঘরনা। উদ্ভিদের পাতার রং হলুদ হওয়ার জন্য দায়ী রঞ্জক কোনটি? উদ্ভিদের পাতা হলদেটে বা হলুদ রং হওয়ার জন্য দায়ী রঞ্জকের নাম হচ্ছে জ্যান্থোফিল। ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত দাসদের দেখাশোনার জন্য গঠিত বিভাগের নাম কি ছিল? ফিরোজ শাহ তুগলক তিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন এবং ফিরোজ শাহ তুগলকের সময় আমরা দেখব বিভিন্ন এরকম দাস বা কৃতদাসদের জন্য বা গরিব মানুষের জন্য বিভিন্ন ধরনের বিভাগ তৈরি হয়। যেমন দাসদের দেখাশোনার জন্য, কৃতদাসদের দেখাশোনার জন্য একটা বিভাগ ছিল কি? সেটা ছিল দিওয়ান ই বান্দেগান। এটা ফিরোজ শাহ তুগলক শুরু করেছিলেন। এছাড়া দিওয়ানি খয়রাত, এটাও ফিরোজ শাহ তুগলকের দ্বারা প্রতিষ্ঠা করা হয় বা তার সময় এটা শুরু হয়। এটা ছিল ডেয়ার স্টুডেন্টস গরিবদেরকে খয়রাত দেওয়ার জন্য। খয়রাত মানে কি? মানে জাকাত দেওয়ার জন্য। জাকাত হচ্ছে ইসলামে একটা টার্ম, তোমার সম্পদের কিছু টাকা তোমার হচ্ছে দান করতে হয়, এটাকে
একটা বিধি নিয়ম বলা হয় ইসলাম ধর্মে, এবং এই জাকাত বা খৈরাত বা দানের জন্য, দান করার জন্য গরিবদের এই দিওয়ানি খৈরাত লঞ্চ বলছি, এটা গঠন করা হয়েছিল। আচ্ছা, দিওয়ান ই মুস্তাকরাজ, মুস্তাকরাজ হচ্ছে এটা আলাউদ্দিন খলজি শুরু করে। আলাউদ্দিনের সময়ের একটা রাজস্ব বিভাগের নাম হচ্ছে দিওয়ানি মুস্তাকরাজ। আর দিওয়ানি কহি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সময়ে তৈরি হওয়া একটা কৃষি বিভাগের নাম আমিরি কহি বা দিওয়ানি কহি, দিওয়ান ই আমিরি কহি বলা হতো এটাকে, কৃষি বিভাগ এটা একটা। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন সুলতানি যুগে তৈরি হওয়া বিশেষ বিশেষ বিভাগ। আরো একবার চোখ বলিয়ে নাও এটা। নিচের কোনটি একটি তীব্র ক্ষার? H2SO4, NaOH, MgOH2, AlOH3। একটি তীব্র ক্ষার হচ্ছে NaOH। দেখো, H2SO4 একটা তীব্র অ্যাসিডের মধ্যে পড়ে, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা ক্ষার অলসো, অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা মৃদু ক্ষারের মধ্যে পড়ে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সো এখানে বিভিন্ন, এটা একটা নিরপেক্ষ, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলোর মধ্যে NaOH হচ্ছে একটা তীব্র ক্ষার, আর H2SO4 হচ্ছে একটা তীব্র অ্যাসিড। 2000 সালে কোন ভারতীয় রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? ঝাড়খণ্ড রাজ্য গঠন হয়েছিল, ঝাড়খণ্ড গঠন হয় 2000 সালে, এবং এই 2000 সালে যে ঝাড়খণ্ড গঠন হয়েছিল, সেই ঝাড়খণ্ড রাজ্যটা কোন রাজ্য ভেঙে গঠন হয়? বিহার থেকে এটা গঠন হয়েছিল। আচ্ছা, ঝাড়খণ্ড রাজ্যের যিনি প্রতিষ্ঠার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার নাম ছিল শিবু সোরেন। শিবু সোরেন, শিবু সোরেনকে বলা হতো, ডেয়ার স্টুডেন্টস, ইনি না সম্প্রতিকালে পদ্মভূষণ পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে 2026 সালে। এবং এই শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আছেন। কোন বিষয়ের উপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত? সালিম আলী, ডক্টর সালিম আলী বিখ্যাত পাখি নিয়ে গবেষণার জন্য। তিনি একজন পক্ষীবিদ, তাকে আমরা ভারতবর্ষের পক্ষী মানব বা ব্যাডম্যান হিসাবেও, কিন্তু বার্ডম্যান, মাফ করবে, বার্ডম্যান অফ ইন্ডিয়া নামেও চিনি। 1946 সালের ফেব্রুয়ারি মাসে রাজকীয় ভারতীয় নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? ভারত স্বাধীনতা পাওয়ার আগে এটা কিন্তু একটা তীব্র বিদ্রোহ ছিল, যেটা ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেই বিখ্যাত ভারতীয় রাজকীয় রয়্যাল ইন্ডিয়ান নেভি যে রিভল্ট, বিদ্রোহ, সেটা হয়েছিল বোম্বেতে শুরু, তলোয়ার নামক একটা জাহাজে। তলোয়ার জাহাজে এটা শুরু হয়। আচ্ছা, একটা বাড়ির কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে প্রবাহিত নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কি? কমেন্ট বক্সে জানাবে। আরও একটা জিনিস জানাবে, পশ্চিম উপকূলে প্রবাহিত দুটি নদীর উদাহরণও তোমরা জানাবে, ঠিক আছে? তো নদীর উদাহরণ দিয়ে কমেন্ট বক্সে জানাবে যে পশ্চিম উপকূলের নদীগুলোর এই চারটে যে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা একটা প্রধান বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। অলরাইট, আজকের পর্বটি এখানেই শেষ। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্বটি যারা আমাদের ডেলি চর্চার বিষয় হিসাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, সকলকে আমি বলবো পরের দিনে ক্লাসে আবার যুক্ত হবে, আবার কিন্তু এরকম একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, টাটা, বাই।